প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে কিছু অঙ্ক কালেক্ট করেছি, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট এবং তাড়াতাড়ি শর্ট টাইমে কিভাবে করা যায়। ট্রিক্স না, তবে শর্ট পদ্ধতি নিজে থেকে বের করতে হবে এবং শর্টে কত তাড়াতাড়ি কিছু ব্রেনে ক্যালকুলেশন, কিছু কলমের খোঁচা জাস্ট, তাহলে উত্তর চলে আসবে এবং সেই পদ্ধতি গ্রহণ করতে হবে পরীক্ষার হলে। কারণ এই যে কদিন আগে যে আরপিএফ এর পরীক্ষা গেল, রেলের 120টা প্রশ্ন থাকে, এর মধ্যে অনেক অঙ্ক থাকে, রিজনিং থাকে, জিকে থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, অনেক কিছু থাকে, তাই না? তো 120টা প্রশ্নকে অ্যাটেন্ড করা সময়ের মধ্যে, এটাই কিন্তু টার্গেট রাখতে হয় এখনকার বর্তমান পরীক্ষাতে, যে 120টা প্রশ্ন যদি থাকে আমাকে 120 পর্যন্ত যেতে হবে। তার জন্য আমি কি পদ্ধতি গ্রহণ করব, কিভাবে যাব। অনেকে টাইমের মধ্যে কভারই করতে পারে না, 120টা যেতে পারে না, তার আগেই টাইম শেষ হয়ে যায়। 70টা 80টা 60টা করার পরে টাইম শেষ, তাই না? তো 120টা প্রশ্ন যে কোনো পরীক্ষায়, যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা 85 থাকে, 85 পর্যন্ত টাচ করতে হবে। কলকাতা পুলিশে 100টা থাকে, 100টা পর্যন্ত টাচ করতে হবে। টাচ তোমাকে করতেই হবে, যে করে হোক। তো আমি যদি সবসময় এই যে যদি 25টা অঙ্ক থাকে, 25টা অঙ্কই যদি সবসময় ভাবি যে এর মধ্যে 15টা ট্রিক্সের অঙ্ক পাবো, 10টা অন্য অঙ্ক ট্রিক্স ছাড়া, ট্রিক্স নিজে থেকে তৈরি করতে হবে। নিজে থেকে তৈরি করলে কি ওটা আমার মাথায় বোঝা হবে না। আর যদি ট্রিক্স আমি অনেক অঙ্কের ট্রিক্স মনে রাখতে চাই, তার মানে আমি একটা একটা করে মনে রাখছি আর মাথায় আমার বোঝা বাড়ছে। 1000টা অঙ্কের যদি ট্রিক্স থাকে, 1000টা অঙ্কের ট্রিক্স আমাকে মাথায় রাখতে হবে, তার মানে 1000 ট্রিক্স আমার মাথায় আছে, তার মানে আমি বোঝা বানিয়ে রেখেছি ট্রিক্সের মাথায়। যদি একটু এদিক ওদিক হয়ে গেল, ভুলে গেলাম, তাহলে সেই অঙ্কটা আর টাচ করতে পারবো না, যদি তোমার বেশি ক্লিয়ার না থাকে। এবার 25টা অঙ্ক যদি দেয়, তার মধ্যে যদি 10টা ট্রিক্সের অঙ্ক থাকে, বাকি 15টা কি করবে? সেই করতে পারবে, সে ট্রিক্সের এটাও করতে পারবে এবং বাকি ওগুলো করতে পারবে। যদি তার বেশি ক্লিয়ার থাকে, তাহলে আমি বোঝা বানাতে যাব কেন? আমি আমার মতো করব এবং আমি কি করে এটাকে শর্ট করব সেটা নিজেকে তৈরি করতে হবে, তাই না? যেটা শর্ট মনে থাকে থাকবে, না থাকলে কোনো ব্যাপার না। বেসিক ক্লিয়ার আছে, বেসিকে সলিউশন করব, তবে বেসিকে সলিউশন করার সময়ও ধ্যান রাখতে হবে, মনে রাখতে হবে যে আমি এই জায়গাটা কি করে জাম্প করে চলে যেতে পারি, সরাসরি সময়টা বাঁচবে। এইটা হচ্ছে পদ্ধতি এবং সম্পূর্ণ প্রশ্নটা টাচ করাটাই হচ্ছে সব থেকে মেন জিনিস। এখন 120টা থাকলে 120টা টাচ করে আসতে হবে। তাহলে দেখতে হবে পড়ার সময় কোন প্রশ্নটা আমার আয়ত্তের মধ্যে আমি পারবো, সেটা টাচ করবো, নাহলে ইগনোর করে চলে যাবো ওই সময়, তাই না? এইভাবে চলে যেতে হবে, সেটাও ফাস্ট হতে হবে। একবার পড়লাম, হ্যাঁ এটা পারবো, করছি, পরে দেখলাম না এটা পারবো না, 5 লাইনের একটা রিজনিং, দুটো প্রশ্নের পরে গোল টেবিল পেয়ে গেছি, এবার গোল টেবিল নিয়েই আমি ঘুরছি। গোল টেবিল নিয়ে তো 1 মিনিটের খেলা না গোল টেবিল। এই যে রিজনিং, যেগুলো রিজনিং সহজে হবে সেগুলোকে টাচ করো, যেগুলো একটু টাফ মনে হবে, সময় লাগবে, চলে যাও, তাই না? লাস্ট পর্যন্ত গিয়ে আবার ঘুরে আসো, ঘুরে আসতে হবে। সেখানে দেখা গেলো 20টা অঙ্ক আছে, 20টা অঙ্ক 12টা করতে পারছো আর 8টা ছেড়ে দিতে হলো, যে এটা একটু সময় লাগবে, তাহলে ঘুরে এসে আবার ট্রাই করো। তবে লাস্ট পর্যন্ত টার্গেট রাখতেই হবে, যদি যেতে পারো। অনেক সময় প্রথম দিকে একটু টাফ থাকে কোয়েশ্চেন, পরের দিকে একটু সোজা থাকে, এই হলো ব্যাপার, তাই না? তো শুরু করা যাক ক্লাস। অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, তবে জ্ঞান নয়, এটা জাস্ট একটা ছোট্ট উপদেশ। পরীক্ষার হলে সম্পূর্ণ কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করবে লাস্ট পর্যন্ত, যে করে হোক। তার জন্য একটা অঙ্কের পিছনে বা একটা রিজনিং এর পিছনে সময় দিয়ে চলেছি, একবার মিললো না, আরেকবার হলো সরল অঙ্ক, একবার করতে গিয়ে ভুল অ্যান্সার চলে আসলো, আবার এই সরল অঙ্ক ছেড়ে যাব, এত সোজা আবার করতে গিয়ে টাইম শেষ, 6-7 মিনিট লেগে গেল একটা অঙ্কের পিছনে। 61 নম্বর ম্যাথটা বলেছে, দেখো, একজন ব্যক্তি তার কাছে যত অর্থ ছিল তার 2/5 ব্যয় করেন, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ ব্যয় করেন। মানে 5 টাকা ছিল, 2 টাকা খরচা করেছে, 3 ইউনিট বেঁচে আছে। 5 ইউনিটের মধ্যে 2 ইউনিট খরচা, 3 ইউনিট সঞ্চয়। সেই 3 ইউনিট সঞ্চয় মানেই বলেছে 240 টাকা। তাহলে 1 ইউনিটের দাম কত? 80 টাকা।
আর সম্পূর্ণ ইউনিট কত ছিল? 5 ইউনিট, 400 টাকা। উত্তর, ওই ব্যক্তির কাছে প্রথমে কত টাকা ছিল? 400 টাকা ছিল। এই টাইপের অঙ্ক যদি আসে তুমি কি কলম টাচ করবে? করবে না। দেখা গেলো পরীক্ষার হলে আসলোই 2-3টে অঙ্ক এরকম, তো 2-3টে এইভাবে সলিউশন করে চলে যাও জিকের মতো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, টোটাল ছিল 5 ইউনিট, সেই 5 ইউনিটের 2 ইউনিট খরচা করে, অর্থাৎ 3 ইউনিট সঞ্চয় মানেই 240 টাকা। তাহলে 1 ইউনিটের দাম কত? 80 টাকা। তার সম্পূর্ণ ইউনিট কত? 5 ইউনিট ইন্টু 5, 400 টাকা অ্যান্সার। 78 নম্বর অঙ্কটা দেখো, একটি ঘড়ি 480 টাকায় বিক্রয় করলে এর 20% ক্ষতি হয়, অর্থাৎ 100% দাম ছিল, 20% ক্ষতি, মানে 80%এই বিক্রি করেছে। সেই 80%-এর ভ্যালুই বলেছে 480 টাকা, তাই না? 80%-এর ভ্যালু যদি 480 টাকা হয় তাহলে 100%-এর ভ্যালু কত? 600 টাকা। 80% ইকুয়াল 480, তাহলে 100%-এর ভ্যালু কত? 600 টাকা। এবার 600 টাকা কি বেরোলো? তার ক্রয় মূল্য বেরোলো, তাই না? এবার বলেছে 5% লাভ, তো 100 টাকায় যদি 5 টাকা করে লাভ হয় তাহলে 600 টাকা আছে, 5-6 30 টাকা, 30 টাকা লাভ হবে, অর্থাৎ 630 টাকা তাকে বিক্রি করতে হবে। 630 টাকা বিক্রি করতে হবে। 100 টাকা দাম ছিল, 20% ক্ষতিতে, অর্থাৎ সে 80%-এ বিক্রি করেছিল 480 টাকা। তাহলে 100%-এ যদি বিক্রি করতে যায়, তাই না, 80% সমান সমান এত বাই 80 ইন্টু 100 করে দিলাম, তাহলে দাম কত পাবো? 600 টাকা। বলেছে 5% লাভ করে বিক্রি করতে বলেছে, তাহলে 100 টাকায় যদি 5 টাকা লাভ করে তাহলে 600 টাকা আছে না, 5-6 30 টাকা লাভ হবে, অর্থাৎ 630 টাকা বিক্রি করতে হবে তাকে। এবার যদি করতে যাই তাহলে 105 বিক্রয় মূল্য বাই 100 করতে যাব, এখানে কাটাকাটি করলেও 630 টাকা। তো একটু সময় লাগে, এখান থেকে পট করে আমি 600 টাকা বের করেছি, 5% লাভ, 5-6 30 টাকা, 630 টাকা বিক্রয়। তো আমি কলমের টাচ না করতে গিয়ে আমি পট করে এইটুকু তোমার মধ্যে তৈরি করতে হবে, এই বেসটুকু। তাহলে তোমাকে ওই 1000 ট্রিক্স মাথায় রেখে মানে বোঝা বানিয়ে রাখার থেকে আমার মনে হয় এটা হচ্ছে সব থেকে সুন্দর সলিউশন, এবং সবকিছু থেকে মুক্ত, বোঝা থেকেও মুক্ত। আমি অত রাখার মনে আমার দরকার নেই, প্রশ্ন আসবে করতে থাকবো, তাই না? অত মনে রেখে আমি মাথা কেন হ্যাং করে রাখবো? বাস এটাই হলো প্রশ্ন, এটাই হচ্ছে মেন জিনিস। অতগুলো ম্যাথের ট্রিক্স, এতগুলো ম্যাথের ট্রিক্স আমি মনে রাখবো? হ্যাঁ, যেটা মনে থাকবে থাকবে, না থাকবে না থাকবে, কোনো ব্যাপার না, কিন্তু নিজের মধ্যে তৈরি করতে হবে জিনিসটা কিভাবে করব। 91 নম্বর, এই জায়গাটা অঙ্কটা, এই টাইপের অঙ্কতে অনেকে গোল খায়। গোল খায় কিভাবে দেখো, বলেছে 36টি কমলা লেবু বিক্রি করার পর, প্রশ্ন আছে এই জায়গাটা কি থাকে? একটা থাকে বিক্রয় মূল্যের সমান ক্ষতি, দুটো জিনিস চিনিয়ে দিই আগে। বিক্রয় মূল্যের সমান ক্ষতি আর হচ্ছে ক্রয় মূল্যের সমান ক্ষতি, দুটো লাইন থাকে এই জায়গাটা। বিক্রয় মূল্যের সমান ক্ষতি 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্রয় মূল্যের সমান ক্ষতি। এই দুটো শব্দ থাকে এই টাইপের অঙ্কতে, দুটো শব্দ থাকবে যে 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি। এখানে ক্রয় মূল্যের সমান ক্ষতি এই লিখতে পারতো, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে ভাষা। তবে একটা জিনিস মনে রাখবে, এই যে বিক্রয় মূল্যের সমান ক্ষতি, 36টি কমলা লেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্যের সমান ক্ষতি যদি বলে, বিক্রয় মূল্যের সমান ক্ষতি যদি বলে, তাহলে 36 প্লাস 4 টোটাল ছিল 40টি, তার বিক্রয় মূল্যের টোটাল 40টি, চারটার যে দাম সেই টাকা ক্ষতি করে, অর্থাৎ 40টায় 4টা, 100-এ কত কত হবে? 10%। বিক্রয় মূল্যের সমান ক্ষতি, দুটো লাইন কিন্তু মনে রাখার খুবই দরকার। বিক্রয় মূল্যের বললে অ্যাড করে দেব, ঠিক আছে। 98 বলেছে একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে একজন বালক, চিহ্নিত মূল্যের 100 টাকা দাম ছিল, চিহ্নিত মূল্য ছিল কত? 100 টাকা। একজন বালক ওই বস্তুটি 8750 টাকায় বিক্রি করায় দেখা গেল চিহ্নিত মূল্যের 30% ছাড় দিয়েছে। 100 টাকা চিহ্নিত মূল্য ছিল, তার উপর 30% ছাড়, মানে 70%-এ বিক্রি করেছে, তাই না? 70% বিক্রি করেছে, তাহলে 70% সমান সমান 8750 টাকা।
70% সমান সমান 8,750 টাকা। তাহলে 70 × 100 চিহ্নিত মূল্য বেরোবে। 30% ছাড় দিয়েছিল, তাহলে 30% ছাড় না দিলে সেই চিহ্নিত মূল্যটা বেরোবে। এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে আমি পাচ্ছি কত, 12,500 টাকা। এটা 125 দিয়ে কেটে যায়, তাই না? 12,500 টাকা কি ছিল, চিহ্নিত মূল্য। কিন্তু প্রশ্ন বলেছে এবার দেখা গেল সে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। তাহলে এই যে দামটা রেখেছে চিহ্নিত, তো দেখলো যে তারপরেও 25% লাভ আছে। ভাষাটা বুঝতে হবে কিন্তু 25%, এর ভিতরে 25% যদি লাভ থাকে তাহলে তার চিহ্নিত ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা, আর 25% লাভ, মানে এইটুকু ক্যালকুলেশন করতে হবে। বোঝাতে পারলাম? চিহ্নিত মূল্যের 30% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে চিহ্নিত মূল্য কত বেরোলো, 12,500 টাকা। 12,500 টাকা। তারপরে বলেছে যে কি বলেছে, ক্রয় মূল্যের 25% লাভ, ক্রয় মূল্যের 25% লাভ করেছে। বোঝা গেল? 25% যদি লাভ করে তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 125, কাটাকাটি করো, 10,000 টাকা দাম। তাহলে বস্তুটির চিহ্নিত ক্রয় মূল্য কত ছিল, 10,000 টাকা। 98 সি নম্বর। 60 নম্বর, এই একটা অঙ্ক যেটা ট্রিক্স মনে থাকে, এবং মনে থাকলে করব, না মনে থাকলে নিজের বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে বেসিকে যাব। এটা বেশিরভাগই মনে থাকে সবারই, তাই না? তো মনে থাকার মতো ট্রিক্স কোনগুলো, এই একটা অঙ্ক, এই ট্রিক্সটা মনে থাকে যে এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার কিনলেন 500 টাকায়। টেবিল আর চেয়ার মোট মূল্য কত, 500 টাকা। টেবিলটিকে বিক্রি করেন 10% ক্ষতি, মাইনাস চিহ্ন। চেয়ারটিকে 10% লাভ। মোটের উপরে কি বলেছে, 10 টাকা লাভ করে। কার উপরে লাভ করে, মোটের উপরে 10 টাকা লাভ করে, অর্থাৎ 500 টাকা উপরে 10 টাকা লাভ করে। 500 টাকার উপরে 10 টাকা লাভ করে, তাহলে কত পার্সেন্ট লাভ করে এটাও বের করতে হবে, 2%। 2% লাভ করে। প্রশ্ন থাকে এত পার্সেন্ট ক্ষতি, মোটের উপরে এত পার্সেন্ট লাভ, তাহলে মোটের উপর যখন লাভ দিয়ে দেয় তখন সরাসরি আমরা এখানে পার্সেন্টেজটা লিখে করে দিই। কিন্তু এখানে বলেনি, বলেছে মোটের উপরে টাকা লাভ করে, ওই টাকা থেকে আমাকে পার্সেন্টেজ বের করতে হবে, তাই না? পার্সেন্টেজটা এখানে লিখতে হবে 2%। এবার আমাকে এলিগেশন করতে হবে। অঙ্ক থাকে যে মোটের উপরে কোনো লাভও হয় না, লসও হয় না, ক্ষতিও হয় না, তখন আমরা এখানে 0 ধরি। মোটের উপরে 10% লাভ, তখন আমরা এখানে সরাসরি 10% লিখি। কিন্তু এখানে বলেনি, বলেছে মোটের উপরে 10 টাকা লাভ, তাহলে আমাকে পার্সেন্টেজটা বের করতে হবে আগে। পার্সেন্টেজ বের করলে এই যে মাইনাস প্লাসে সবসময় প্লাস হয় এবং প্লাস প্লাসে মাইনাস হয়। তাহলে টোটাল ইউনিট কত, 20 ইউনিট। 20 ইউনিট সমান সমান 500 টাকা। তাহলে 1 ইউনিট সমান সমান 25 টাকা। বলেছে চেয়ারের মূল্য কত, চেয়ার কত, 10%, চেয়ারের অনুপাত কত, 12 × 12, 300 টাকা। এই টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় মনে থাকবে, এবং বোঝালাম অনেকে ভালোও লাগবে না, জানি তো এই অঙ্ক, তাই না? কিন্তু এই টাইপের দুই একটা যদি পরে তোমার কপালে, তাহলে তুমি পারবে, এবং সেই ট্রিক্সটা মনেও থাকবে, করেও দিবে। এখন অনেকের হয়তো কি অঙ্ক, পাতি অঙ্ক, তাই না? তো পরীক্ষার হলে পাতিও থাকবে, দুই একটা পাতি অঙ্ক থাকবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো করে উঠতে হবে তোমাকে। যারা আরপিএফ এর পরীক্ষা দিয়েছে, আমাদের এখানে গ্রুপ করে একজন 55টা করেছে। অনেকবার বলেছি যে 120টা প্রশ্ন টাচ করে আসতে হবে, 55 অব্দি আটকে গেছে। মানে শুরু থেকে ধরেছে, জটিল সহজ কিচ্ছু বোঝেনি, মানে ডায়ারের মতো আন্ধাধুন গলি চালিয়েছে, আর কিচ্ছু না। হ্যাঁ, তো আরে ভাই, যেটা সহজ সেটাকে কর, টাচ কর, যেটা কঠিন ইগনোর করে 120 পর্যন্ত যা। না, ওই এক চাপা শুরু করেছে, যেটা কঠিন সেটাকেও কি হলো, যেতে পারলো 55 অব্দি প্যাক আপ। যদি পরে সোজা থাকতো। আরেকজন সুন্দর করেছে অনেকগুলো, 35টা না 36টা ম্যাথ ছিল, 35টা 34টা করে আসছে ও এমডি। তো এই টাইপের বেসিক যদি ক্লিয়ার থাকে না, ওই 35টা থাকলে 30+ ম্যাথ করে আসতে পারবে আরামসে। আর যদি না থাকে, ওই যে কটা ট্রিক্স আসে ওই কটা পারবে, যে পাতি যেগুলো পাবে সেগুলো করবে, যেগুলো একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে না সেগুলো তুমিও ঘুরিয়ে পেঁচিয়ে ওখানে বসির সুতার মতো পেঁচিয়ে থেকে যাবে, লাস্টে ছিঁড়ে ছিঁড়ে গিট দিয়ে তারপর মাছ ধরতে পারবে। এই হলো পরিস্থিতি, তাই না? অনেক সময় বসির কাটা কি হয়, পেঁচিয়ে যায়, পেঁচিয়ে গুলো আর ওই সুতো খোলা যায় না, গিট পরে একাকার।
তখন কি রাগের চোটে ধর ছিঁড়ে দিয়ে আবার গিট ফিট মেরে দিয়ে বসি পাতি পুঁটি মাছ যাই হোক, ছোট মাছ উঠবে, বড় মাছ তো উঠবে না ওই বসিতে। তো গোল গোল ঘোরায়। এখন ম্যাথ যে কোনো প্রশ্ন তোমাকে গোল গোল ঘোরাবে, তোমার কি বলবো, ব্রেনের সাথে খেলবে, আর কিচ্ছু না, সময়ের সাথে খেলবে। এমন প্রশ্ন দিবে যে সময় ওখানে টাইম শেষ। এখন হচ্ছে কত ফাস্ট হতে হবে, তাহলে সবকিছু তুই ফাস্ট, তাই না? সময় সময় দিচ্ছে 1.5 ঘন্টা, ওর মধ্যে কভার করতে হবে, এটাই মাথায় রাখতে হবে। একদম লাস্ট পর্যন্ত কোশ্চেন অ্যাটেন্ড করতেই হবে, যে করে হোক করে যেতে হবে। যেটা পারবো ধরবো, না পারবো ছেড়ে ইগনোর, চললাম, এরকম। 56 নম্বর অঙ্ক, এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক যদি পাতি একটা অঙ্ক আসে, আর যদি তুমি ওখানে কলমের খোঁচা দিতে যাও, তাহলে তোমার সময় নষ্ট হবে। প্রেজেন্ট মাইন্ড রাখতে হবে। বলেছে বার্ষিক সুদের হার 5% থেকে 6% করলো, তাতেই তার 45 টাকা বেড়ে গেছে। তার মানে 1%-এর জন্য 45 টাকা বেড়ে গেছে, তাহলে 1% সমান 45 টাকা। তাহলে 100% সমান কত টাকা? 4500 টাকা। উত্তর কত? 4500 টাকা। তো এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, আর কেউ যদি ভাবে যে বেড়ে যে পি টাকা ছিল 5% থেকে 6% হওয়ায়, আগে ছিল 5%, পরে হলো 6%, তাই না? তাহলে পরেরটা আগে লিখতে হবে, বেশি হয়ে গেছে, বাই 100 মাইনাস পি টাকা 5% ইকুয়াল 45 টাকা। তাহলে এখান থেকে পাচ্ছি কত? শুধু পি পাবো বাই 100, তাই না? 55টা যে করেছিল তারই ফোন, সাইলেন্ট করতে ভুলে গেছি, সাইলেন্ট করে দিলাম। এরকম আমাকে সাজাতে হবে, তাই না? এখানে 100, এখানে 6 থাকবে, 6p মাইনাস 5p ইকুয়াল 45 টাকা। তাহলে p সমান p বাই 100 ইকুয়াল টু 45 টাকা। তাহলে p সমান সমান 4500। এই যে খোঁচা, তাই না? খোঁচা আমি কেন মারতে যাব? 6% করেছে পরে, আগে ছিল 5%, তাহলে 1% ডিফারেন্সের জন্য 45 টাকা। তাহলে 100%, তাহলে পার্সেন্টেজ উঠালেই তো 100 নিচে বসে, সরাসরি বজ্রগুণন কোনাকুনি গুণ করে দাও, 4500 টাকা। যারা শিখতে যাবে প্রথমে, তারা তো কাজ করবে এইভাবে। তারপরে যখন বুঝে যাবে যে আমি তো এই রাস্তায় চলছি, এই রাস্তায় তো যাওয়া যায়, এই গলি দিয়ে পার হওয়া যায়, এই গলি দিয়ে পার হলে শিয়ালদা, এই গলি দিয়ে পার হলে কালীঘাট, এরকম, তাহলে ওদিক দিয়ে, মানে হয়তো গলি তো নেই, জাস্ট বললাম আমাদের এদিকে আছে, ঘুরে গেলে ওই পারে গেলে ঘুরে যেতে হয়, আর এদিক কোনাকুনি বিল্ডিং এর ফাঁক দিয়ে রাস্তা আছে, 2 ফিটের রাস্তা, ওই দিক দিয়ে পার হলে ওই রাস্তায় উঠা যায়। জানে না, তাহলে রোজ ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাবে। যেদিন জানবে সেদিন কি মজা পাবে, ওই এদিক দিয়ে তো পার হওয়া যায়। তার মানে যেদিন বুঝতে পারবে যে ব্যাপারটা হচ্ছে কি, লাস্টে তো দাঁড়াচ্ছে এটাই, তাই না? তো কখন বুঝবে? প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে সব বুঝে যাবে তখন। 58, এই জায়গাটাও ধোকা খায় এই অঙ্কটায়, এই টাইপের অঙ্কতে খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে যে বিয়ে বাড়িতে গেছি, লাস্টে দই মিষ্টি তো দিবেই, তার আগে উঠে গেল একজন। আমার একটা ঘটনা বলি, যখন ওই আগে না কুলফি বিক্রি হতো, ওই কুলফি গুলো কেমন হতো, ওই যে ঋত্বিক রোশনের বই আছে না, ওই মিল গিয়ার আরেকটা পরে যে পাঠ, যখন কুলফি খেতে যায়, ভিতরে ক্রিমটা ওই জিভ দিয়ে টেনে নেয় দূর থেকে, তাই না? ও খালি হাতে কি থাকে, ওই টাইপের কুলফি বিক্রি হতো আগে, ক্রিম ওর ভিতরে ভরে দিত। মানে কি টাইপের বলছি, দাঁড়াও দেখাচ্ছি ছবিটা। কুলফি থাকতো এরকম, তাই না? এর ভিতরে ক্রিম দিত, এর ভিতরে ক্রিম ভরে দিত, ক্রিম থাকতো। ফার্স্ট কিনেছি আমি ওই কুলফি, খাচ্ছি, মামাতো ভাই আর আমি। কুলফিটা ক্রিমটুকু খেয়ে এই এই অংশটা ফেলে দিয়েছি আমি, আমি তো জানি না ওটা খাই। আমাকে কি করলি, ফেলে দিলি, এটাও খায় নাকি? বলে বোকা নাকি তুই, ওটাও তো খায়, একসাথে খা, দুটো একসাথে মজা পাবি। আমি কি করবো, ফেলে দিয়েছি। এ হচ্ছে ব্যাপার। তো অঙ্ক খেয়াল রাখতে হবে সবসময়। কুলফি থাক, অসুবিধা নেই, কুলফিটা থাক এখানে, দেখি গরমের দিন তো, দেখে দেখে যদি একটু ঠান্ডা অনুভব হয়, গোপাল ভাঁড়ের গল্পের মতো, দূরের একটা লাইট দেখে যদি মনে হয় গা গরম হচ্ছে, ঠান্ডা জলে আছি আমি জলে, এটাও দেখে যদি মনে হয়,
বলেছে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে। প্রশ্ন থাকে যে 6টি ঘন্টা একসাথে বাজার পর, একটা থাকে বাজার পর, তার মানে একটা ঘন্টা একবার বেজে গেছে অলরেডি, ঠিক আছে, একবার বেজে গেছে। 6টি ঘন্টা একসাথে বাজার পর একটা শব্দ এই টাইপের থাকে, তোর উত্তর যা বেরোবে তার সাথে 1 প্লাস করতে হবে শেষে। কিন্তু এখানে বলেনি সেরকম। যদি বলতো 6টি ঘন্টা একসাথে বাজার পর, তার মানে ধরে নিতে হবে একসাথে বাজার একবার বেজে গেছে অলরেডি। এবার আমি অঙ্ক যা বের করবো উত্তর, তার সাথে ওই একটা যোগ করব, ঠিক আছে। কিন্তু এখানে এর আগে একটা ক্লাসে দিয়েছিলাম আমি, এই যে 2, 4, 6, 8, 10, 12 এর লসাগু হচ্ছে 120 সেকেন্ড। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? 30 মিনিটে একসাথে কতবার বাজবে? তাহলে 30 মিনিটকে সেকেন্ড করতে হবে বাই 12, 5 12 60, ও সরি 5 12 60 কি বলছি, 6 দোকানে 12 15, তাহলে 15 বার, তাই না? উত্তর হবে 15 বার। কিন্তু যদি বলতো যে একসাথে বাজার পর, তাহলে আমি এখানে +1 করতাম আরেকটা, কারণ অলরেডি উপরে একটা একবার বেজে এসে 16 বার হতো। দুটো জিনিস খেয়াল রাখবে সবসময়, একসাথে বাজার পর আর না বাজলে কখন বাজবে, কতবার, তাহলে 15 বার এখানে উত্তর। আর যদি বলতো একসাথে বাজার পর, মানে অলরেডি উপরের লাইনটাই দেখে নেবে পরে ভালো করে কি বলেছে, ওটাই হচ্ছে মেন। 22 নম্বর 23 নম্বর। 22 নম্বরে একটি দ্রব্যের লিখিত মূল্যের উপর 24% অর্থাৎ 24% ছাড় দিয়ে, লিখিত মূল্য 100 টাকা ছিল, 24% ছাড় যদি দেয় তাহলে সে 76% বিক্রি করেছে। সেই 76% সমান সমানই হচ্ছে 342 টাকা। 342 টাকা ইন্টু 100, তাহলে সেই লিখিত মূল্য কত ছিল সেটা বেরোবে। লিখিত মূল্যটা বেরিয়ে যাবে এখান থেকে, দ্রব্যটির লিখিত মূল্য কত ছিল, তাহলে 50 আর হচ্ছে 38, এটা 9 দিয়ে কেটে যায়, 5 নং 45, 450 টাকা দাম ছিল লিখিত মূল্য। এবার অঙ্ক করার সময় আরেকটা অঙ্ক করে নিই, তারপরে বলছি। বলেছে 23 নম্বরে যে 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি একত্রে থাকবে, 9টা থেকে 10টা। এটা ট্রিক্স মনে রাখতে পারো, সুন্দর ট্রিক্স, ছোটখাটো। 60t/11, যেখানে t সমান সমান 9, তাহলে এখানে 6 নং 54, 540কে 11 দিয়ে ভাগ করলে 4 11 44, 100, 9 11 99, থাকলো 1, তার মানে 9টা বেজে 49.1/11 মিনিট উত্তর। এই টাইপের অঙ্ক, এইটুকু মুখে মুখে ধরে নিতে পারবে আরামসে। তো অঙ্ক করার আগে বলবো যে অঙ্ক শুধু যদি বই দেখে পড়ে পড়ে শুধু বইয়ের ভাষায় অঙ্ক করো সারা জীবন, তাতে কিন্তু তোমার আইকিউ, চিন্তা শক্তি, চিন্তা ভাবনা এগুলোর কিন্তু ডেভেলপ কম হবে। অনেক সময় আমরা এমন একটা অঙ্ক পাই যে বই পড়ে বুঝতে পারছি কিন্তু অঙ্কটা করতে পারছি না, বুঝতে পারছি না, মানে অঙ্কের সাথে পড়ছি আবার অঙ্কের সাথে গুলিয়ে যাচ্ছি, হচ্ছে না, অঙ্কটা হচ্ছে না। তখন কি করা, মানে তখন সিদ্ধান্ত নিতে হবে যে এই অঙ্কটা প্র্যাকটিস করার সময়, পরীক্ষার হলে তো এত সময় পাবে না তুমি, প্র্যাকটিস করার সময় এই টাইপের অঙ্ক ফেসে গেছো, সহজে দেখাবে না কাউকে যে দাদা পারছি না, এটা একটু করে দাও। সে যদি করে দেয় তাহলে কিন্তু তুমি ভাবলে না অঙ্কটা নিয়ে, তুমি যদি না ভাবো ওই অঙ্কটা 2 দিন পরে আবার ভুলবে, এখন বুঝলে 2 দিন পরে আবার ভুলবে। তো ওই অঙ্কটা চেষ্টা করবে যে আজকের দিনে যদি না হয় কালকের দিনও করবো আমি অঙ্কটা। আমি এক সময় একটা অঙ্ক 10 দিন পরে সলভ করেছি, 10 দিন লেগেছে পুরো পাক্কা, তারপরে অঙ্কটা সলভ হয়েছে। তো আমার কি 10 দিন ধরে কি হলে একটা অঙ্ক নিয়ে পড়েছিলাম, কোন একটা ফাঁকা টাইমে আবার বসলাম ওটা নিয়ে। তো অঙ্কটা নিয়ে না বাস্তবে নিয়ে গিয়ে ইমাজিন করে বাস্তবে তুলে ধরতে হবে এবং প্র্যাকটিক্যাল ভাবতে হবে। তখন প্র্যাকটিক্যাল ভাবতে হবে, ওই জায়গাটা লাগছে অঙ্কটা করতে আধা ঘন্টা, একটা অঙ্ক সলিউশন করতে আমার আধা ঘন্টা লাগলো, কোনো ব্যাপার না। আধা ঘন্টার জন্য তুমি যদি ভাবো যে এই আধা ঘন্টা আমার ক্ষতি হয়ে গেল, না, আধা ঘন্টা ধরে যে তুমি ভাবলে তোমার কিন্তু ভাবনা শক্তি, চিন্তা শক্তি সেটার কিন্তু ডেভেলপ হয়েছে। এরপরে যখনই একটু জটিল অঙ্ক পাবে তখন তুমি ভাবতে থাকবে, তখন কিন্তু তোমার মাথা গরম হবে না, মাথা হ্যাং হবে না, কারণ তুমি ওই ভাবনাটা নিয়ে গেছো, একসময় একটা লেভেলে নিয়ে গেছিলে, ভেবেছিলে ওই পর্যন্ত। তো তুমি তারপরে তার থেকে আরেকটু ভাবতে পারবে উপরে। এইভাবে না ভাবনা শক্তি, চিন্তা শক্তিটাকে না ডেভেলপ করতে হয়। ডেভেলপ করলে কি তখন দেখবে পেঁচানো অঙ্ক, জটিল অঙ্ক,
তখন ওই পেঁচাবেও না, জটিল হবে না, সহজে বুঝবে এবং ওটাকে বাস্তবে তুলে ধরবে। সঙ্গে সঙ্গে মাইন্ড ডিরেকশন দিয়ে দেবে যে এটাকে রিয়েল ভাবো, এই অঙ্কটাকে রিয়েল ভাবো এবং বাস্তবে ইমাজিনে নিয়ে আসো এবং তারপরে চিন্তা করো। দেখবে একটু টাইম লাগবে, অঙ্কটা সলিউশন হবে এবং ভিতরে একটা আনন্দ অনুভব হবে। তার জন্য তোমার সময় নষ্ট হবে না। নেক্সট এইভাবে প্র্যাকটিস করতে করতে এক সময় দেখবে ওই টাইপের জটিল অঙ্ক আর ভাবতে হচ্ছে না, জাস্ট হঠাৎ করে মাথায় চলে আসবে, ইমাজিন হয়ে যাবে অঙ্ক, তখন সময় কম লাগবে, তাই না? এটা আনতে হবে। নেক্সট অঙ্ক বলেছে 46 নম্বর। একটি শ্রেণীতে, এই অঙ্কটা লুসেন্টের বই আছে, কালকেই করেছি, মানে এর আগে একটা ভাই আমাকে বললো দাদা অঙ্কটা বুঝতে পারছি না। তো বলেছে একটি শ্রেণীতে প্রথম সংখ্যা লেখা ছিল 67 এবং শেষ সংখ্যা লেখা ছিল 32। ওখানে লিখেছিল কিভাবে, যে প্রথম সংখ্যার গড় ছিল 67, এরকম লিখেছিল। ঠিক আছে, প্রথম সংখ্যার গড়, একটু ভাষা চেঞ্জ আছে কিন্তু ডিজিট কিন্তু একই। প্রথম সংখ্যার লেখা ছিল 67 এবং শেষ সংখ্যা লেখা ছিল 32 এবং প্রথম সংখ্যা লেখা হলো 76। দেখো 67-র বদলে তাকে 76 লিখেছে এবং 32-এর বদলে তাকে 23 লিখেছে, তাহলে এখানে 9 বেশি লিখেছে, এখানে মাইনাস কম করে দিয়েছে 9। তো গড়ে পড়তাই তো একই হলো। 1 কেজি কাঁঠাল, 1 কেজি আপেল বিক্রি করে 9 টাকা লাভ করলাম আর 1 কেজি খেজুর বিক্রি করে 9 টাকা ক্ষতি করলাম, তাহলে আমার কি হলো, লাভও হলো না, ওই একই ব্যাপার হলো, একই তো ব্যাপার হলো। আপেল বিক্রি করে 9 টাকা লাভ, খেজুর বিক্রি করে 9 টাকা ক্ষতি, আমার তো লাভ হলো না, একদিকে ক্ষতি করে দিলাম, একদিকে ওই টাকাটা তুলে নিলাম। তাহলে শ্রেণীটির গড় সংখ্যা কত বৃদ্ধি বা হ্রাস হলো, গড় বলেছে লাস্টে, গড় সংখ্যা কত বৃদ্ধি বা হ্রাস হলো, কোনো পরিবর্তন হয়নি, সি নম্বর অ্যান্সার, কোনো পরিবর্তনই হয়নি। 83 এই টাইপের অঙ্ক আসে পরীক্ষায়। বলেছে এক ব্যবসায়ী 75 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে, দেখো 75 টাকায় বিক্রি করেছে কিন্তু ক্রয় মূল্য কত জানা নেই। ক্রয় মূল্য যদি এখান থেকে আমি নিয়ে নিই তাহলে বাকিটা লাভ থাকবে, এটা বিক্রি, এটা বিক্রি, এখান থেকে ক্রয় মূল্য কোনটা, লাভ কত, লাভ কত আমার কিন্তু জানা নেই, এর ভিতরেই আছে ক্রয় মূল্য এবং লাভ। ক্রয় বলেছে এক ব্যবসায়ী 75 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে ক্রয় মূল্যের সমান শতকরা লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যের সমান শতকরা লাভ হয়। তো যদি আমি অপশন ট্রাই করতে হবে, এই টাইপের অঙ্ক অপশন ট্রাই করতে হবে, সি নাম্বার অপশন হবে, অপশন ট্রাই করতেই হবে। 50 ধরে নিলাম ক্রয় মূল্য 50, তাহলে লাভ কত, 25 টাকা, 75 টাকা বিক্রি হয়ে গেল, ক্রয় মূল্য 50, 25 টাকা লাভ, 75 টাকা বিক্রি। কিন্তু বলেছে ক্রয় মূল্যের সমান শতাংশই লাভ হয়, মানে ক্রয় মূল্য যদি 50 টাকা ধরে নিই তাহলে আমার পার্সেন্টেজ যেটা বের করব সেটাও 50%ই বেরোতে হবে, তবে অঙ্ক হবে। তো দেখো 50 টাকার উপরে 25 টাকা লাভ, 100-এ কত, আমি ক্রয় মূল্য 50 ধরেছিলাম, এখানে পার্সেন্টেজটাও 50%ই বেরোবে, সেম আসতেই হবে। ক্রয় মূল্য 50 ধরেছিলাম, পার্সেন্টেজটাও 50ই আসতে হবে। পার্সেন্টেজ যদি 40 আসতো তাহলে কিন্তু 50 ক্রয় মূল্য অপশন না, ওটা ঠিক হবে না, ঠিক আছে, ওটা ঠিক অপশন না। আর একটু জাস্ট দেখিয়ে দিই, ধরে নিলাম 70 টাকা ক্রয় মূল্য, এটা লাভ, তবেই না 75 টাকায় বিক্রি করবে, তাহলে 70 টাকা ক্রয় মূল্য ধরেছিলাম, তাহলে আমাকে পার্সেন্টেজটা 70 আসতে হবে, আসবে কি 70 টাকায় 5 টাকা, 100-এ কত আসবে, 50%, 70% আসবে, এখানে এখানে কাটাকাটি করলে 70% আসতে হবে, 70% আসবে না। যদি 60 টাকা ধরি ক্রয় মূল্য তাহলে 15 টাকা লাভ, 60 টাকা যদি ধরি 15 টাকা লাভে বিক্রি করলে তবেই তো 75 টাকা হবে বলেছে, তাহলে 60 টাকায় 15 টাকা লাভ ইন্টু 100, তার মানে পার্সেন্টেজটাও আমাকে 60%ই আনতে হবে, আসবে না, 4 15 60, 25% চলে আসলো, 60% আসলো না। এই একটাই মাত্র অপশন ছিল যেটা 50 টাকা ধরেছিলাম ক্রয় মূল্য, 25 টাকা লাভ ইন্টু 100 করলে 50%ই লাভ আসে, এটাই উত্তর, যেটা ক্রয় মূল্য হবে পার্সেন্টেজ সেটাই আসতে হবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। অঙ্ক করবে কিভাবে, অঙ্ক শুধু ওই বোঝা বাড়িয়ে মাথায়, ওটা তোমার বেশি মানে মাথা হ্যাং হবে এবং মনে রাখার
বিষয়টা দাঁড়িয়ে যাবে যে অনেক মনে রাখতে হবে, এই অঙ্ক এইভাবে, এই অঙ্ক এইভাবে। কোনো দরকার নেই, ফ্রি রাখো মাথা একদম, মানে পুরো অক্সিজেন দিতে দাও, ফাঁকা জায়গা রাখো। একদম ফাঁকা বলতে কি ফাঁকা কিছুই নাই, তাহলে তো আমার কথার মানে হচ্ছে তুমি মাথায় এই টাইপের মানে বোঝা চাপাতে যাবে না, মনে রাখতে হবে, খালি খালি মনে রাখতে হবে, দরকার নেই। তুমি এমন ভাবে অঙ্কগুলো করবে তোমার টেকনিকে, তোমার পদ্ধতিতে, দেখবে প্রচুর অঙ্ক হয়ে গেছে পরীক্ষার হলে, এবং ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবে। আর শুধু যদি ট্রিক্স ট্রিক্স এর পিছনে যাও, তাহলে বেসিক নলেজ যদি না থাকে তাহলে কিন্তু হারিয়ে যাবে ওই জায়গাটা। সব ম্যাক্সিমাম অঙ্ক মানে অ্যাটেন্ড করতে পারবে না। অনেক একটু জটিল ঘোরানো থাকলে সেখানে তুমি পারবে না, বুঝে উঠতে পারবে না, যেটা তোমার আয়ত্তে থাকবে সেটাই পারবে। তাই না? আমরা যে প্র্যাকটিস করি সব অঙ্ক কি পরীক্ষার হলে পাই না, কিন্তু যে অঙ্কই দিক যদি বেসিক থাকে সে তো করে দিচ্ছে। কেন করে দিচ্ছে? বেসিক ক্লিয়ার বলে। ওই অঙ্ক তো প্র্যাকটিস করেনি, কিন্তু ওই টাইপের করেছে, ওই ডিজিটের করেছে, সে জানে ভাষা যে এই টাইপের অঙ্ক হয়, এই টাইপের এই বলেছে অঙ্কতে, এই জিনিসটা। তাই না? তো মনে রাখার অত ব্রেন হ্যাং করে কিছু কিছু জিনিস যেগুলো মনে রাখতে হয়, সাইন কস থিটার অঙ্ক মনে রাখতে হয়, ক্ষেত্রফলের অঙ্ক করতে গেলে সেখানে সূত্রগুলো একটু মনে রাখতে হয়। তো যেখানে মনে রাখার দরকার যেটুকু সেটুকু রাখো, বাকি অত চাপিয়ে লাভ নেই। একদম ফ্রি যাও, ফ্রি থাকো, পরীক্ষা হলে একদম ঠান্ডা মাথায় অঙ্ক করো, যেখানে দরকার শর্টে সেখানে টুক করে নিজে থেকে তৈরি করে নিয়ে চলে যাও। তার জন্য মনে রাখতে হবে না। এটা হচ্ছে একটা কনসেপ্টের খেলা, আর কিচ্ছু না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে এবং বেসিক ক্লিয়ার থাকলে অঙ্ক অটোমেটিকলি হবে, এবং খুব অল্প সময়ে হবে, এবং জাম্প করে চলেও যেতে পারবে, যে এখানে আমার দরকার নেই, ডাইরেক্ট আমি এখানে চলে যাই। তাই না? তো সেই জন্য প্র্যাকটিস করবে, খুব প্র্যাকটিস করলে তবে বিষয়গুলো বুঝতে পারবে যে এই অঙ্কগুলো এইভাবে করছি, লাস্টের মুহূর্ত কি আসছে। ট্রিক্স হচ্ছে শেষের মুহূর্তের একটু অংশ তুলে দেয়, সেটাকে ট্রিক্স বলে চালাচ্ছে, সেটাই মনে রাখতে হয়। বাকি উপরের অংশটুকু দরকার নেই বলে সেইটুকু মনে রাখে, সেই জায়গাটা পুট করে দেয়। এবার সেইটুকু মনে যদি না থাকে তাহলে কি উপর থেকে করে আসতে হবে, আর সেইটুকু যদি তুমি না জানো তাহলে তো হবে না পরীক্ষার হলে গেলে গোল্লায়। সেটাই বলবো, প্র্যাকটিস করবে বেশি বেশি করে, আর পরীক্ষার হলে চেষ্টা করবে লাস্ট অব্দি অ্যাটেন্ড করা সম্পূর্ণ প্রশ্ন। তো যেটা পারবে ধরবে, যেটা পারবে না চলে যাবে, গিয়ে লাস্ট অব্দি ঠেকতে হবে একদম। 120টা থাকলে 120টা, 100টা থাকলে 100টা, 85টা থাকলে 85টা টাচ করে তুমি তারপরে আসো ঘুরে। মাঝ রাস্তায় গিয়ে টাইম শেষ, ক্র্যাক হওয়া মুশকিল। লাস্টের দিকে, শেষের দিকে যদি সোজা থাকে তাহলে 6টা প্রশ্ন আরো সোজা ছিল, 10টা প্রশ্ন সোজা ছিল, ইস পারলাম না, টাইম পেলাম না, হয়ে যেত এরকম। কখনোই ভুল করবে না, লাস্ট অব্দি একদম প্রশ্ন অ্যাটেন্ড করার চেষ্টা করবে সবসময়।